স্বার্থরহিত কর্ম, স্বার্থরহিত কর্ম। এই বাক্যবন্ধটার মধ্যে তিনটে শব্দ আছে, একটি হলো স্বার্থ, একটি হলো রহিত, আর একটি হলো কর্ম। আমরা যদি আলাদা আলাদা করে দেখি, স্বার্থ কাকে বলে? স্বাভিমান যেখানে যুক্ত হয়েছে সেটাই স্বার্থ। অর্থাৎ আমার স্বভাব অনুযায়ী আমার স্বাভিমান, স্বাভিমান যুক্ত যেখানেই হবে সেইখানেই আমার স্বার্থ ফুটে দেখা যাবে। তার থেকে রহিত হতে বলছেন, তোমার স্বার্থটাই শেষ কথা নয়। স্বামীজিকে পাশ্চাত্যে একটি প্রশ্ন করা হয়েছিল যে ইফ ইউ আর বিং আস্কড টু ফাইন্ড আউট এ সিঙ্গল ওয়ার্ড ফ্রম ইউর বেদান্তা উপনিষদ, উইদাউট এনি টিকটক, স্বামীজি আনসার দ্যাট দ্য ওয়ার্ড ইজ সেলফলেসনেস, নিঃস্বার্থপরতা। সেই নিঃস্বার্থপরতা রহিত, অর্থাৎ স্বার্থ থেকে রহিত হতে তিনি বলছেন। অর্থাৎ রহিত শব্দটাকে যদি আমরা দেখি, এর শাস্ত্রগত অর্থ হচ্ছে নিবৃত্ত। দুটি জিনিস আছে, একটি হলো প্রবৃত্তি আর একটি হলো নিবৃত্তি। আমরা সবাই প্রবৃত্তি মার্গের লোক। প্রবৃত্তি কার আছে? যারা পশুদের, যেমন একটা ইনস্টিংক্ট আছে, কুকুরকে যদি ঢিল মারা হয় কুকুর এসে ঝট করে কামড়ে দেয়, বিবেচনা করে না, এটাকে বলছে ইনস্টিংক্ট। আমাদেরও সেই রকম শত প্রবৃত্তি কিছু আছে। কাউকে গালাগাল দিলে সে সঙ্গে সঙ্গে মানে প্রতিদানে একটা গালাগাল দিয়ে দেয়। আবার কাউকে গালাগাল দিলে দেখা যায় সে কিছু বিবেচনা করছে, কিছু বলল না। এই যে এটা হচ্ছে স্বভাব উচিত, এটা হচ্ছে আমাদের প্রবৃত্তি। বলছে প্রবৃত্তি নয়, নিবৃত্তি মার্গে যেতে। এই প্রবৃত্তি গুলোকে তুমি ধীরে ধীরে প্রবৃত্তি থেকে রহিত হও, তুমি প্রবৃত্তি থেকে সরে এসো, তুমি নিবৃত্ত মার্গে যাও। এই নিবৃত্ত মার্গে না গেলে নিষ্কাম কর্ম এটা আমাদের কাছে দূরস্থ হয়ে যায়। কর্ম কত প্রকারের হয়? কর্ম সাধারণত তিন প্রকারের হয়, কর্ম, বিকর্ম আর অকর্ম। কর্ম কাকে বলে? শাস্ত্রচিত কর্তব্যই হচ্ছে কর্ম। আমরা যখন শাস্ত্র আলোচনা করছি, শাস্ত্রচিত কর্তব্যই হলো আমার কর্ম, এইটাই করা উচিত। কিন্তু আমরা সেখান থেকে ফলস্ফলিত হই বলে কর্মকে কোনোদিন আমরা কার্যে পরিণত করতে পারি না। একটু আগেই কথা হচ্ছিল ভগবানকে আমরা লক্ষ্য হিসেবে তো মানি না, ভগবানকে আমরা উপায় হিসেবে মানি। ভগবানকে লক্ষ্য হিসেবে কেউ যদি মানতাম তাহলে ভগবত দর্শনে কিন্তু আমি লিপ্ত থাকতাম, কিন্তু নই বলি ভগবানকে আমরা উপায় ধরেছি, লক্ষ্য নয়, উপায় ধরেছি। কি না, আমি যখন বিপদে পড়বো তখন ভগবান তুমি আমাকে তুমি আমার উপায়, তো উপায় নয়, লক্ষ্য হিসেবে ঠিক করতে হবে। তাহলে কর্ম হচ্ছে শাস্ত্রচিত কর্তব্যই হচ্ছে কর্ম, আর বিকর্ম হচ্ছে শাস্ত্র বিপরীত কর্ম হচ্ছে বিকর্ম। অর্থাৎ যা শাস্ত্র আমাদের মান্যতা দেয় না সেই ধরনের কর্মকে বলা হয় বিকর্ম। কর্ম কি? এই আমি যে নিষ্কাম কর্মের কথা বলছেন সেইটি কি বলা হচ্ছে? প্রধানত অকর্ম। আজকে দেখুন বিবেকানন্দ সংঘ, বিবেকানন্দ সংঘের প্রাণ পুরুষকে স্বামী বিবেকানন্দ। আজকে যে আমরা এখানে অনুষ্ঠানটা আয়োজন করছি, যে সভাটা হচ্ছে, এই সভার যদি প্রাণ বিন্দু আমরা ধরি তাহলে কি? তিনি স্বামী বিবেকানন্দ। তিনি কি আমাদের মধ্যে রয়েছে? তিনি আমাদের মধ্যে নেই, কিন্তু না থেকেও তিনি আমাদের অবশভাবে কর্মটা করিয়ে নিচ্ছেন। এইটা হচ্ছে অকর্ম। তিনি অকর্মে থেকে আমাদেরকে দিয়ে কর্ম করিয়ে নিচ্ছেন। তাহলে অকর্ম হচ্ছে কত শক্তিশালী। যিনি সারাটা জীবন নিষ্কাম কর্ম যার ব্রত হয়, সেই মৃত্যুর পরে, অর্থাৎ দেহটার মৃত্যু হয়, দেহটার মৃত্যুর পরেও তিনি কিন্তু এইরকম ভাবে কর্মে লিপ্ত থেকে যান। আজকে স্বামীজি আমাদের মধ্যে এই যে সভাটা চলছে, এই সবার কর্মে তিনি লিপ্ত হয়ে রয়েছেন। তিনি অলক্ষ্যে থেকে এই কর্মটা আমাদেরকে তিনি করিয়ে দিচ্ছেন। সুতরাং অকর্মটা হচ্ছে পূর্ণ নিষ্কাম কর্ম। আমরা কেশব সেনকেও দেখি, তিনি হচ্ছেন ব্রাহ্ম সমাজের সেক্রেটারি, কিন্তু ঠাকুরের কাছে এসে কি হলো? তিনি মা কালীর ভক্ত হয়ে যাচ্ছেন, ঠাকুরের ভক্ত হয়ে যাচ্ছেন। অথচ সেইখানে তিনি যখন ছিলেন তখন দেখা যাচ্ছে তিনি মূর্তি পূজাকে ঘৃণা করছেন। তাহলে এইটা কেন হচ্ছে? ঠাকুর বলছেন যে সবাইকার জন্য তো জ্ঞানের মার্গ নয়, নেতি নেতি করে তুমি ব্রহ্মকে পেতে পারবে না, সে বড় শুষ্ক পথ। সে পথ কেমন? ক্ষুরস্য ধারা নিশিতা দূরত্বয়া দুর্গম পথস্থ। দুর্গম পথ, সেখানে যাওয়া সব মানুষের পক্ষে সম্ভব নয়। এই যে মূর্তির মধ্যে দিয়ে মা কালীর প্রতি যে ঠাকুরের শ্রদ্ধা ভালোবাসা, কেশব সেন নিজেই বলছেন যে মৃন্ময়ীর মধ্যে তিনি চিন্ময়ীকে দেখছেন বলেই এটা করছেন।